সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বাংলা বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ একটি প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 9 ফার্স্ট ইউনিট টেস্ট 2025 বেঙ্গলি সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো। প্রথম ইউনিট টেস্টে তোমাদের 40 নম্বরের পরীক্ষা হবে এবং সময় দেওয়া থাকবে 1 ঘন্টা 15 মিনিট। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন এখানে রয়েছে 1 নম্বর থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যে কোনো এখানে 8টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 8টি প্রশ্ন দেওয়া থাকবে এবং প্রশ্নের মানে 1 নম্বর করে 1 × 8 = 8। একের দাগে বাংলাদেশের কলেজের সভার বক্তৃতার সময় কথক রবীন্দ্রনাথ থেকে উদ্ধৃতি দেন 10টা, 8টা, 12টা না 9টা? তো বাংলাদেশের কলেজের সভার বক্তৃতার সময় কথক রবীন্দ্রনাথ থেকে উদ্ধৃতি দেন 12টা। এবার 1-2 নম্বর চণ্ডীর আদেশে ধায় কারা ধায়? এখানে অপশান রয়েছে নদীগণ, নরগণ, নদ নদীগণ, দেবগণ। তো চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ। 3 নম্বর হচ্ছে কবি দাঁড় টানেন বিরামহীন সারাদিন সকাল সন্ধ্যা জোয়ার ভাটায়। তো কবি দাঁড় টানেন বিরামহীন। 4 নম্বর চলন্তিকাটা টেনে বের করতে এখানে বলা হচ্ছে কি চলন্তিকাটা হলো ঠেলাগাড়ি, ঘুগনির দোকান, এরপর পোশাক না হচ্ছে অভিধান। তো চলন্তিকাটা বলতে হচ্ছে এখানে অভিধান। ঠিক আছে, 5 নম্বর শব্দের মধ্যে হ্রস্বই বা হ্রস্ব থাকলে তা আগে থেকে উচ্চারিত হলে তাকে বলে অপিনিহিতি, অভিশ্রুতি, স্বরভক্তি না স্বরসঙ্গতি। তো শব্দের মধ্যে হ্রস্বই বা হ্রস্ব থাকলে তা আগে থেকে উচ্চারিত হলে তাকে বলা হয় অপিনিহিতি। 6 নম্বর ধ্বনির লিখিত রূপকে বলে মূর্তি, বর্ণ, অক্ষর না শব্দ? তো ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। 7 নম্বর স্পর্ধা থেকে আস্পর্ধা এখানে কোন জাতীয় ধ্বনি পরিবর্তন ঘটেছে? আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম না ব্যঞ্জনাগম? তো স্পর্ধা থেকে আস্পর্ধা এখানে কোন ধ্বনি পরিবর্তন ঘটেছে? উত্তর লিখবে আদি স্বরাগম। এখানে স্বরধ্বনির আগমন হয়েছে প্রথমে, তাই এটা হচ্ছে আদি স্বরাগম। 8 নম্বর হচ্ছে কম্পিত ব্যঞ্জন ধ্বনিটি হলো তালব্য র, ল না কোনোটি নয়? তো এখানে কম্পিত ব্যঞ্জন ধ্বনিটি হচ্ছে র। 2 নম্বর থেকে কম বেশি 15টি শব্দে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1 × 8 = 8। সে প্রচুর সম্পত্তি করে ফেললো। কি সম্পত্তি করে ফেললো? ঠিক আছে, তো এখানে দেখো 200 ঘোড়া, 150 গরু মোষ আর 1200 ভেড়া। ঠিক আছে, ইলিয়াস এই সম্পত্তিগুলি করে ফেলেছিল। এরপর 2 নম্বর কবির বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে। কোথায়, কিভাবে কবির বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে? দেখো উত্তর লিখবে তটের কাছে জোয়ার ভাটার কারণে কবির বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে। 2 নম্বর হচ্ছে সেই ভয়টার কঙ্কাল লুকিয়েছিল মনের চোরা কুঠুরিতে। কোন ভয়ের কথা বলা হয়েছে? তো মাস্টারমশাইকে ছাত্র জীবনে ভয় করার কথা এখানে বলা হয়েছে। ওকে, দাম গল্পের মাস্টারমশাইয়ের কথা বলা হয়েছে। 4 নম্বর সেও তো পাপ কোন কাজকে বক্তা পাপ বলেছেন? তো মজুরের ওপর নজর রাখার কাজকেই বক্তা পাপ বলেছেন। মান্য চলিত বাংলার মৌলিক স্বরধ্বনিগুলির নাম লেখুন। তো মান্য চলিত বাংলার মৌলিক স্বরধ্বনিগুলি হলো অ, আ, হ্রস্ব, এ, আর হচ্ছে ও। 6 নম্বর স্বরভক্তির অপর নাম লেখো। তো স্বরভক্তির অপর নাম হচ্ছে বিপ্রকর্ষ বা মধ্য স্বরাগম। 7 নম্বর প্রচলিত সন্ধির নিয়ম না মেনে যে সন্ধি হয় তাকে কি বলে? উত্তর লিখবে প্রচলিত সন্ধির নিয়ম না মেনে যে সন্ধি ঘটে তাকে বলে নিপাতনে সিদ্ধ সন্ধি। 3 নম্বর থেকে কম বেশি 60টি শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3 নম্বর, 3 2 6 নম্বর দেওয়া আছে। 1 দাগে যার দাম সংসারের সব ঐশ্বর্যের চাইতে বেশি, কিসের দামের কথা বলা হয়েছে? তার দাম সব ঐশ্বর্যের থেকে বেশি কেন? তো দেখো উক্ত লাইনটি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম গল্প থেকে নেওয়া হয়েছে। কথক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোটবেলাকার মাস্টারমশাই সম্পর্কে লেখা গল্পের দামের কথা বলা হয়েছে, এখানে বলা হয়েছে। ঠিক আছে, তো কিসের দামের কথা বলা হয়েছে? না, এই যে গল্প তিনি লিখেছিলেন, ঠিক আছে, লেখক অর্থাৎ কথক, সেই গল্পের কথা এখানে বলা হয়েছে, গল্পের দামের কথা বলা হয়েছে। তো তার দাম সব ঐশ্বর্যের থেকে বেশি কেন? না, গল্পটি লেখার বেশ কয়েক বছর বাদে কথকের সঙ্গে মাস্টারমশাইয়ের দেখা হলে কথক বুঝতে পারেন মাস্টারমশাই যেন স্নেহ, মমতা, ক্ষমার এক মহাসমুদ্র। যে স্নেহ কোটি মণি মাণিক্য দিয়ে মাপা যায় না, সেই মমতা যার দাম সংসারের সব ঐশ্বর্যের চাইতে বেশি, সেই ক্ষমা যা কুবেরের ভাণ্ডারের থেকেও দামি, তাকে কিনা তিনি 10 টাকায় বিক্রি করেছিলেন। 2 নম্বর কলিঙ্গে সঙ্গরে সকল লোক যে জৈমিনীকে সকল লোক তাকে স্মরণ করে কেন? তো দেখবে উত্তর লিখবে, দেখো কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে উল্লেখিত জৈমিনী হলেন এক বাকসিদ্ধ ঋষি। পুরাণ মতে জৈমিনী হলো বজ্রপাত নিবারক। তো দেবী চণ্ডীর মহিমায় কলিঙ্গে
নেমে এসেছিল এক ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়। সেখানে 7 দিন ধরে নিরন্তর বৃষ্টি হচ্ছিল, চারদিকে চারদিকে ঘন ঘন বজ্রপাত হচ্ছিল। তাই কলিঙ্গবাসী জৈমিনীকে স্মরণ করেছিলেন। 3 নম্বর, এ বিষয়ে তিনি পুরো সত্য বলতে পারবেন। এখানে তিনি বলতে কার কথা বলা হয়েছে? তিনি সব সত্য, তিনি সত্য বলতে পারবেন কেন? তো এখানে তিনি বলতে ইলিয়াসের স্ত্রী শামসেমাগের কথা বলা হয়েছে। মোহাম্মদ শাহ বাড়িতে আগত অতিথিরা ইলিয়াসের কাছে জানতে চায় যে অতীতের সুখ সমৃদ্ধির কথা স্মরণ করে বর্তমান দুঃসময়ের জীবন তাকে কষ্ট দেয় কিনা। উত্তরে ইলিয়াস বলে যে এ বিষয়ে তার স্ত্রী শামসেমাগি ভালো বলতে পারবে। একজন মহিলা হওয়ার কারণেই তার মুখের কথায় মনের প্রকৃত ইচ্ছাই প্রকাশ পাবে। 4 নম্বর থেকে কম বেশি 150টি শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5 নম্বর, 5 থেকে 10 নম্বর। আর 4-এর 1 নম্বর দেখে আমি তাকে 10 টাকায় বিক্রি করেছিলাম, কে কাকে কি বিক্রি করেছিলেন। এরপর বক্তার মনে যে আত্মগ্লানির সৃষ্টি হয়েছিল তার কারণ লেখন। তো উক্ত লাইনটি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্প থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, তো কে কাকে কি বিক্রি করেছিলেন উত্তর লিখবে কথক নারায়ণ গঙ্গোপাধ্যায় ছোটোবেলাকার মাস্টারমশাই সম্পর্কে লেখা গল্প পত্রিকা কর্তৃপক্ষকে 10 টাকায় বিক্রি করেছিলেন। তার লেখায় বকাঝকা করে এবং তাড়না করে যে কাউকে শিক্ষা দেওয়া যায় না, নিজের অঙ্ক শিক্ষার ব্যর্থতার কথা বলে একথাই বুঝিয়ে দেন লেখক। কিন্তু বাংলাদেশের প্রান্তবর্তী কলেজে বক্তৃতা দিতে গিয়ে বহুদিন পরে বয়সের ভারে জীর্ণ সেই মাস্টারমশাইয়ের সঙ্গে যখন কথকের আবার দেখা হয়, কথকের সব ধারণা পাল্টে যায়। মাস্টারমশাই শুধু তার বক্তৃতারই প্রশংসা করেন না, জামার পকেট থেকে বের করেন সেই জীর্ণ পত্রিকা, যাতে ছিল মাস্টারমশাইকে নিয়ে কথকের লেখা বাল্য স্মৃতিটি। আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে। মাস্টারমশাইয়ের মুখে একথা শুনে আত্মগ্লানিতে মাটিতে মিশে যান কথক। তাহলে 2 নম্বর হচ্ছে এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে। কে কাকে একথা বলেছেন, কীভাবে উদ্দিষ্ট ব্যক্তি বক্তার বন্ধু হয়ে উঠেছিল লেখন। আলোচ্য উক্তিটি ধীবর বৃত্তান্ত নাট্যাংশ থেকে নেওয়া হয়েছে। রাজশালক ধীবরকে একথা বলেছেন। ঠিক আছে, কীভাবে তারা দুজন বিশিষ্ট বন্ধু হয়ে উঠেছিলেন সেটা লিখতে হবে। তো কালিদাসের ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবরের কাছে রাজার নাম খোদাই করা মণিখচিত আংটি দেখে নগর রক্ষায় নিযুক্ত রাজার শালক এবং 2 রক্ষী পিছনে হাত বেঁধে তাকে ধরে নিয়ে আসেন। ধীবর আংটি চুরি করেনি জানালেও তারা তা বিশ্বাস করেন না। প্রথম রক্ষী বিদ্রুপ করে জানতে চায় তাকে সৎ ব্রাহ্মণ মনে করে রাজা আংটিটা দান করেছেন কিনা। ধীবর এই সময় রক্ষীদের তীব্র ব্যঙ্গ বিদ্রুপের মুখে পড়ে। সে জাল বড়শি ইত্যাদি দিয়ে মাছ ধরার কথা বললে তা নিয়েও তাকে ব্যঙ্গ শুনতে হয়। ধীবর এর প্রতিবাদ জানায়। সে রুই মাছ কাটার সময়ে মাছের পেটে আংটি পাওয়ার কথা বলে। রাজশালক ঘটনার সত্যতা যাচাই করতে রাজার কাছে যান। ফিরে এসে জানান যে ধীবর সবই সত্য কথা বলেছে এবং সে কারণে তাকে ছেড়ে দেওয়া হবে। শুধু তাই নয়, রাজা খুশি হয়ে ধীবরকে আংটির সমমূল্যের অর্থ দিয়েছেন বলেও তিনি জানান। তারপর রাজার শালক ধীবরকে জানায়, আজ থেকে তুমি আমার একজন বিশিষ্ট বন্ধু হলে। 3 নম্বর, নোঙর কবিতার যে জীবন সত্য ধরা পড়েছে তার নিজের ভাষায় লেখন। তো কবি অজিত দত্ত নোঙর কবিতায় নোঙরকে বন্ধনের প্রতীক রূপে আর পরিচিত বাস্তব জগৎকে নদীর তটের প্রতীক রূপে ব্যবহার করেছেন। বাস্তব জগতের বাইরের জগৎকে তিনি দূর সিন্ধুপার আর সপ্ত সিন্ধুপার বলে অভিহিত করেছেন। সেই বহুদূর জগতে পাড়ি দিতে চেয়েও কবির জীবন নৌকা নোঙরে বাঁধা পড়েছে। জোয়ারের ঢেউগুলি কবির জীবনের স্বপ্ন আশা আকাঙ্ক্ষার প্রতীক, যা নৌকায় মাথা ঠুকে অর্থাৎ কবির মনের দরজায় মাথা ঠুকে ব্যর্থ হয়ে তারা সমুদ্রের দিকে ছুটে যায়। সেই দূর সমুদ্রে পাড়ি দিতে চেয়েছিলেন কবিও। জোয়ার ভাটা হলো জীবনের উত্থান পতন, আশা নিরাশার প্রতীক। নোঙর যেমন স্থিতি বা বন্ধন, তেমনি স্রোত হলো গতির প্রতীক। বাণিজ্য পণ্য এগুলি হলো লাভ ক্ষতিময় জীবন জীবিকা ও সৃষ্টি সম্পদের প্রতীক। 5 নম্বর থেকে কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর দেওয়া আছে। 5-এর 1 লেখক কার কাছ থেকে প্রফেসর শঙ্কুর ডায়েরিটি পেয়েছিলেন? ডায়েরিটির বিশেষত্ব কী ছিল? দেখো, সত্যজিৎ রায় রচিত বোমযাত্রী ডায়েরি গল্পে প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কুর বিচিত্র ডায়েরিটি লেখক পেয়েছিলেন তারক চাটুর্যের কাছ থেকে। ডায়েরিটির বিশেষত্ব কী ছিল? 1 নম্বর হচ্ছে রহস্যময় কালি। বিজ্ঞানী প্রফেসর শঙ্কুর ডায়েরিটা
প্রথমবার লেখকের কাছে যখন পৌঁছায় তখন তিনি দেখেছিলেন ডায়েরিতে ব্যবহৃত কালির রং ছিল সবুজ, কিন্তু পুজোর পর খাতাটি আলমারি থেকে বের করার পরেই লেখকের মনে খটকা লাগে, কারণ তিনি দেখেন কালির রং লাল। ঠিক আছে, প্রথমে ছিল সবুজ, তারপর হলো লাল। মনের ভুল ভেবে খাতাটা পকেটে রাখেন। বাড়ি ফিরে আবার খাতাটা খুলতেই লেখকের বুক ধড়াস করে ওঠে, কারণ কালির রং তখন ছিল নীল। তারপর এক আশ্চর্য অদ্ভুত ব্যাপার ঘটে। লেখকের চোখের সামনেই ডায়েরির কালি নীল থেকে হলুদ বর্ণ ধারণ করে। ডায়েরির কালির রঙের পরিবর্তন এক রহস্য গড়ে তোলে। এরপর হচ্ছে 2 নম্বর, বিস্ময়কর পৃষ্ঠা। এমনকি ডায়েরিটি লেখকের হাত থেকে পড়ে যাওয়ার পর লেখকের কুকুর ভুলো তাতে দাঁত বসালেও ওই খাতার কাগজ তার কামড়ে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হয় না। লেখক এতে বিস্মিত হয়ে যান। 3 নম্বর, আশ্চর্যের বিষয়। দেশলাই দিয়ে আগুন জ্বালিয়েও এবং 5 ঘন্টা উনুনের মধ্যে ডায়েরিটা ফেলে রাখলেও কালির রং বদলে চলে, কিন্তু ডায়েরি পড়ে না। আশ্চর্যের কথা, যে ডায়েরিটিকে লেখকের একসময় অক্ষয় অবিনশ্বর বলে মনে হয়েছিল, তা শেষ পর্যন্ত ডেও পিঁপড়ের পেটে চলে যায়, অর্থাৎ পিঁপড়েতে সেটা খেয়ে ফেলে ডায়েরিটা আর কি। বিস্ময়ে হতভম্ব লেখক এই আশ্চর্য ডায়েরির কাহিনী সত্য মিথ্যা বিচারের ভার পাঠকদের হাতেই ছেড়ে দেন। 5-এর 2 নম্বর, আমরা 2 ঘন্টা হলো মঙ্গল গ্রহে নেমেছি। তারা নামার পর মঙ্গলের প্রাকৃতিক দৃশ্য এবং প্রাণী যা দেখেছিল তার বর্ণনা দাও। তো সত্যজিৎ রায় রচিত কল্পবিজ্ঞানের গল্প বোমযাত্রী ডায়েরিতে বর্ণিত মঙ্গল গ্রহের পাথরের ঢিপিগুলির রং হলদে, গাছপালা, মাটি, পাথর সবই নরম রবারের মতো। সেখানকার নদীতে বহমান জলের বর্ণ লাল, প্রবাহিত জল তরল নয়, বরং স্বচ্ছ পেয়ারার জেলির মতো। মঙ্গলের ঘাস আর গাছপালা সব নীল রঙের, আর আকাশের রং সবুজ। পৃথিবীর তুলনায় উল্টো রকমের মঙ্গলে বিচিত্র আবহাওয়া এবং বরফের পাহাড় বিরাজমান। মঙ্গল গ্রহের মাধুর্যময় ভোরের আকাশে সবুজ রঙের ওপর লাল রঙের ছোপ পড়ে অসাধারণ হয়ে ওঠে। এদিকে মঙ্গলের জীবগুলিকে অদ্ভুত দেখতে। আষ্টে গন্ধে পূর্ণ মঙ্গল গ্রহের জীব দেখতে মানুষও নয়, জন্তুও নয়, আবার মাছও নয়। আসলে তিনের সঙ্গে কিছু কিছু মিল আছে। এরা লম্বায় 3 হাত পরিমাণ, এদের পা রয়েছে, তবে হাতের বদলে মাছের মতো ডানা। ওকে, অস্বাভাবিক রূপের সেই প্রাণীদের মাথায় মুখ জোড়া, দন্তহীন হাত, ঠিক মাঝখানে প্রকাণ্ড একটা সবুজ চোখ। এদের সর্বাঙ্গে চামড়ার বদলে মাছের মতো আঁশ। এরা ভালো ছুটতে পারে না, মানুষের মতো কথা বলতে পারে না, প্রচণ্ড আঘাত পেলে চি শব্দ করে। তবে এদের একটা গুণ আছে, বিপদ বুঝলে সংঘবদ্ধ প্রতিরোধ ও আক্রমণ করে। 6 নম্বর থেকে বলা হচ্ছে ভাব সম্প্রসারণ করো। এখানে দেখা দেখো, পুষ্প আপনার জন্য ফোটে না, পরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও। প্রশ্নের মান 4 নম্বর। তো এটাকে ভাব সম্প্রসারণ করে লিখতে হবে। তো দেখো আমরা লিখছি এখানে, পরের উপকারে নিজেকে বিলিয়ে দেওয়াই জীবনের সার্থকতা। নিজের স্বার্থকে বড় বলে বিবেচনা না করে অপরের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারলে জীবনের উদ্দেশ্য সফল হয়। এর মাধ্যমে জীবনের প্রকৃত অর্থ ও সুখ খুঁজে পাওয়া যায়। ফুল গাছে ফুটে চারিদিকে সৌন্দর্য বিলিয়ে ঝরে পড়ে, সে কখনো নিজের জন্য ফোটে না, অন্যকে আকৃষ্ট করতে, মুগ্ধ করতেই ফোটে। এটাই ফুলের সার্থকতা। মানব জাতির উচিত ফুলের এই কল্যাণকর ব্রতকে নিজের জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করা। মানুষ যদি তার ক্ষণস্থায়ী জীবন ভোগবিলাস ও স্বার্থের কাজে ব্যয় করে, তবে তাতে মানুষের সংকীর্ণতা ও স্বার্থপরতায় প্রকাশ পায়। নিজের সুখ বা স্বার্থ নয়, বরং পরের জন্য জীবনকে কাজে লাগাতে পারলে তাতে মানুষের মহত্বের প্রকাশ ঘটে। নিজের সুখের কথা বিসর্জন দিয়ে অপরের কল্যাণের জন্য প্রয়োজনে জীবন ও মন উৎসর্গ করলে যে সুখ পাওয়া যায় তাই প্রকৃত সুখ। এটাই হচ্ছে এর ভাব সম্প্রসারণ। এর সঙ্গে আরও একটি দেওয়া আছে, যে কোনো একটি তোমাদের লিখতে হবে পরীক্ষায়। এখানে বলা হচ্ছে বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। ওকে, তো দেখো এর মূল ভাবটা কিনা, নিজ নিজ পরিবেশ পরিমণ্ডলে সকল জিনিসই সুন্দর দেখায়। ঠিক আছে, এটা মূল ভাব। এবং এর ভাব সম্প্রসারণটা লিখছে দেখো, সম্প্রসারিত ভাব। সর্বশক্তিমান ঈশ্বর পরিবেশ অনুযায়ী জীব সৃষ্টি করেছেন। বনে প্রাণী থাকে, সমুদ্রের তলদেশেও প্রাণী থাকে মরুভূমিতে এবং হিমশীতল তুষার অঞ্চলেও। যার যেখানে সৃষ্টি তাকে সেখানেই সুন্দর দেখায়। বনের পাখিকে খাঁচায় পুষলে তার জীবনে বিঘ্ন ঘটে। মরুভূমির উট কাদায় চলতে পারে না। এরূপ শিশুর নিরাপদ আশ্রয় মায়ের কোল। ফুলকে বৃন্তচ্যুত করে নানাভাবে সাজালেও যেমন ফুল তার পূর্ব সৌন্দর্য
ফিরে পায় না, তেমনি শিশুকেও মায়ের কোল থেকে সরিয়ে নিলে তাকে অনেকটা বেমানান দেখায় এবং তার মুখের হাসি মলিন হয়ে যায়। অতএব যে পরিবেশে যার আবির্ভাব সে পরিবেশেই সে সুন্দর। ঠিক আছে, এটাই হচ্ছে এর ভাব সম্প্রসারণ। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 9-এর তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের বাংলা বিষয়ের একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করে নিয়ে কিন্তু প্র্যাকটিস করবে এবং আমাদের এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে আর কমেন্ট বক্সে নিজের মতামত অবশ্যই লিখে জানাবে। তো আজকে আমরা ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।